শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। রাত তখন গভীর, শীতকাল। মাঘ মাসের হাড় হিম করা ঠান্ডা যেন মালঞ্চ স্টেশনের সিমেন্টের মেঝে ফুঁড়ে উপরে উঠে আসছে। বাইরে হালকা কুয়াশা, যা ফ্লুওরোসেন্ট আলোর সঙ্গে মিশে প্ল্যাটফর্ম জুড়ে এক অদ্ভুত ধূসরতা তৈরি করছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ। শুধু 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে পুরনো জলের ট্যাঙ্কের পাশে টিম টিম করে জ্বলছে চায়ের দোকান, মানসীদির চায়ের দোকান। দোকানের উনুন থেকে সামান্য তাপ বের হচ্ছে, যা এই কনকনে ঠান্ডায় এক টুকরো স্বস্তির মতো। প্ল্যাটফর্ম প্রায় জনশূন্য। কয়েকজন যাত্রী ঠান্ডা এড়িয়ে বেঞ্চে কুঁকড়ে বসে আছেন, আর রয়েছে কিছু প্ল্যাটফর্মবাসী যারা পুরনো কম্বল মুড়ে ঘুমানোর চেষ্টা করছেন। এই হিমশীতল নীরবতার মধ্যে 2 জন মানুষ জেগে আছেন। একজন চায়ের দোকানের মালিক মানসী, যিনি উনুনে আঁচ দিয়ে চায়ের জল গরম করে রাখছেন, আর অন্যজন চেনা লাল শার্ট গায়ে, কাঁধে পুরনো গামছা নিয়ে বসে থাকা যুবক অমিত রায়। মালঞ্চ স্টেশনের পরিচিত কুলিদের মধ্যে অমিত অন্যতম। তার কুলি নাম্বারটা জীর্ণ শার্টের পকেটের কাছে আবছাভাবে সেলাই করা আছে। অমিত, রাত 2টো তো বাজলো। সে কখন ঘন্টাখানেক আগে প্যাসেঞ্জার ট্রেনটা চলে গেল, তারপর থেকেই তো প্ল্যাটফর্ম শুনশান। মানসী উনুন থেকে ধোঁয়া ওঠা কেটলিটা তুলে নিয়ে একটা মাটির ভাঁড়ে চা ঢালল। তারপর অমিতের দিকে এগিয়ে দিয়ে বলল, এত ঠান্ডা, তুমি আর কতক্ষণ এখানে বসে থাকবে? অমিত মাটির চায়ের ভাঁড়ের উষ্ণতাটা 2 হাত দিয়ে উপলব্ধি করতে চাইল। কোনো মতে জরাজীর্ণ মাফলারটা দিয়ে সে তার মুখের অর্ধেকটা ঢেকে রেখেছে। খানিকটা লম্বা করে শ্বাস নিয়ে অমিত বলল, সত্যি যা বলেছ মানসীদি, ঠান্ডাটা বড্ড বেড়েছে। কি করব বলো তো? এই তো অমৃতসর এক্সপ্রেসটা এলে হয়তো 2-4 জন নামবে। ওই ট্রেনেই তো এই রাতের দিকে যা ভিড় হয়। 2-4টে ভালো লোকজন পেলে অন্তত রাত জাগার কষ্টটা খানিকটা ঘুচবে। নইলে ওই 2টো ট্রেনের মাল বওয়ার টাকায় আর কতদিন চলে বলো তো? মানসী নিজেও পরিস্থিতিটা বোঝে। আসলে সেও যে তার পরিশ্রমকেই জীবিকা করে নিয়েছে। এই মালঞ্চ স্টেশনে শুধুমাত্র কটা যাত্রীর প্রতীক্ষায় সেও সারা রাত জেগে থাকে। যদি একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে, যদি 2 জন যাত্রী তার কাছ থেকেও 1 ভাঁড় করে চা কিনে খায়, তবেই তার 2 টাকা উপায় হয়। কি আর বলি বলো মানসীদি, আজকাল ট্রেনগুলোও বড্ড লেট করে। তার উপর ওই যে এসকেলেটর বসালো, তাতে মানুষজনদের কুলির প্রয়োজনীয়তা কমেছে। তাই আমাদের মতো কুলিদের পেট চালানো আরো কঠিন হয়ে গেছে। ওদের দোষ দিয়ে আর কি হবে বলো? আজকালকার লোকজন কষ্ট একটু কম করতেই চায়। আধুনিক দিনকাল, বুঝলে? অমিত উঠে দাঁড়ালো। ঠান্ডা তার পেশিগুলোকে আড়ষ্ট করে দিচ্ছে। সে প্ল্যাটফর্মের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত একবার হেঁটে নিল, শরীরটাকে একটু সচল রাখার জন্য।
ওর তীক্ষ্ণ চোখ দুটো ট্রেনের আলোর সন্ধানে দূরের দিকে তাকিয়ে রয়েছে। এই প্ল্যাটফর্মটাই ওর কর্মস্থল। এখানকার প্রত্যেকটি নুড়ি, প্রত্যেকটি পিলার তার পরিচিত। ও জানে কোথায় যাত্রীরা অপেক্ষা করে, কোথায় গেলে যাত্রীরা মালবাহী কুলির খোঁজ করে থাকে। আবারও ফিরে এসে মানসীদির উনুনের পাশে বসে অমিত বলল, সারা রাত জেগে জেগে শরীরটা আর দিচ্ছে না গো মানসীদি। মানসীদি অমিতকে বড় স্নেহ করে, তাই তাকে নিয়ে চিন্তা তো থেকেই যায়। তোমার শরীরটা ভালো আছে তো? আজকাল বড় বেশি রোগা হয়ে যাচ্ছ মনে হচ্ছে। শরীর শরীর তো আর বিলাসিতা করার সুযোগ দিল না দিদি। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। এই তো তোমার দোকানেই তো চা বিস্কুট খেয়ে শরীর চলছে। না, তা বলছি না। তোমার মতো জোয়ান ছেলে সারাদিন খেটেও এই সামান্য রোজগার, এত রাত জাগা, এত ঠান্ডা সহ্য করা, শরীরটা না ভেঙে যায়। না, অমিত সেভাবে কোনো উত্তর দিল না, বরং তার মুখে চিন্তার ছাপটা আরেকটু স্পষ্ট হয়ে উঠল। মানসীদি অন্যমনস্ক দেখে আবার জিজ্ঞাসা করলেন, তা বাড়ির সবাই ভালো আছে তো অমিত? ছোট ভাইটার পড়াশোনা ঠিকঠাক চলছে তো? পড়াশোনা চলছে কোনো মতে। খরচ তো আর কম নয় দিদি। আজকাল প্রাইভেট টিউটর, বই, খাতা সব কিছুর দাম আগুন। বাবা কাজ করতে পারে না, মায়ের শরীরটাও দুর্বল। আমার দিকেই তাকিয়ে বসে আছে গোটা পরিবার। সেজন্যই তো এত রাতেও প্ল্যাটফর্মে বসে থাকা গো, শুধুমাত্র 2-4 জন যাত্রীর প্রতীক্ষায়। মানসী বিষয়টা বুঝতে পারল, তাই সে আর খুব বেশি ঘাঁটালো না। দূরে তখন ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা যাচ্ছে। অমিত যেন খানিকটা নড়ে চড়ে বসল। মনে মনে তখন তার অন্য হিসেব চলছে। এই যে অমৃতসর এক্সপ্রেস আসছে, সেটা যদি ঠিক সময়ে আসে, সে যদি অন্তত 3-4 জন যাত্রীর মাল বয়ে দিতে পারে, তবে আজকের দিনে মোট রোজগার হতে পারে 250 থেকে 300 টাকা। এর থেকে বাড়ি ফেরার অটো ভাড়া, কালকের বাজারের টাকা, ছোট ভাইয়ের কোচিংয়ের বকেয়া ফিজ কিছুটা অন্তত মেটানো যাবে। এই অনিশ্চিত উপার্জনের ওপরেই তার গোটা পরিবারের কাঠামোটা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করেই স্টেশনের পরিবেশ পাল্টে গেল। দূর থেকে ভেসে আসা ট্রেনের আলোর তীব্রতা বাড়তে থাকলো। মাইকের ঘোষণা স্পষ্ট হলো। প্ল্যাটফর্ম জুড়ে এক ধরনের উত্তেজনা তৈরি হলো। এইবার ওঠো অমিত, তোমার ট্রেন এসে গেছে। যাও, মন দিয়ে কাজ করো, সাবধানে থেকো, কেমন? হ্যাঁ হ্যাঁ, যাই দিদি, আসছি দিদি। অমিতের পরিশ্রমী চোখগুলো ভিড়ের মধ্যে যাত্রীর খোঁজে তীক্ষ্ণ হয়ে উঠল। বড় ব্যাগ, সুটকেস বা বয়স্ক যাত্রী, যারা সাধারণত কুলির সাহায্য নেন। অমিত দ্রুত ভিড়ের মধ্যে মিশে গেল। ট্রেনটা বিকট শব্দ করে প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। ব্রেক কষার তীব্র শব্দে রাতের নীরবতা ভেঙে খান খান। দরজাগুলো খুলতেই যাত্রীদের হুড়োহুড়ি, চিৎকার। প্ল্যাটফর্মে নেমে আসা ব্যাগ, বস্তার স্তূপ মিলিয়ে মিশিয়ে সে এক হইচই কাণ্ড। এই বিশৃঙ্খলার মধ্যেই অমিতের জীবিকা নিহিত। অমিত দ্রুত একটি কামরার সামনে এসে পৌঁছল। সেখানে একজন মধ্যবয়সী মহিলা হাতে দুটো ভারী ভারী সুটকেস নিয়ে প্ল্যাটফর্মে নেমে চারপাশে দিশেহারা হয়ে কাউকে যেন খুঁজছেন। দিদি, আপনার কুলির দরকার? চিন্তা করবেন না, খুব সাবধানে তুলে দেব, কোনো চিন্তা নেই আপনার। ভদ্রমহিলা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, দুটোই তুলে দিন তাহলে। 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে, ঠিক আছে? অমিত পেশির জোরে আর অভ্যাসের বশে দুটো সুটকেস কাঁধে চাপিয়ে নিল। মালপত্রগুলো বেশ ভারী,
এই ঠান্ডায়ও তার কপাল বেয়ে ঘামের রেখা নামছে, কিন্তু তার মুখে কোনো বিরক্তি নেই। ভিড় ঠেলে 1 নম্বর গেটের দিকে এগোতে শুরু করলো। প্রতিটা পদক্ষেপেই তার মনে হলো এই কষ্টের বিনিময়ে তার ভাইটা হয়তো কালকে একটা নতুন বই হাতে পাবে। গেট পেরিয়ে বাইরে যাওয়ার রাস্তায় হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো বইয়ের দিকে। বইটি এক ঝলক দেখে সে দ্রুত তার হাঁটার গতি কমালো। মনে মনে ইচ্ছে হলো বইটা হাতে তুলে নেয়, কিন্তু কাঁধে ভারী মালপত্র, সময়ের চাপ আর মহিলার গন্তব্যে যাওয়ার তাড়া, সব মিলিয়ে সে কেবল বইটার দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নিল। অমিত রায় একজন কুলি। এই রাতে এই প্ল্যাটফর্মে তার একমাত্র পরিচয় তার শ্রম, তার লাল শার্ট। কেউ জানে না এই কুলির কাঁধে শুধু মালপত্রের ভার নয়, রয়েছে একটা গোটা পরিবারের স্বপ্ন, একটা মহৎ ভবিষ্যতের বীজ, যা গোপনে সে নিজের জীবিকা উপার্জনের জল দিয়ে সিঞ্চন করে চলেছে প্রতিনিয়ত। অমিত ভারী সুটকেস দুটো নিয়ে ভিড় ঠেলে স্টেশনের মূল ফটক পেরিয়ে 1 নম্বর গেটের অপেক্ষমান ট্যাক্সি এবং অটোরিকশার স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালো। মধ্যবয়সী মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ব্যাগ থেকে বার করে দিলেন করকরে 100টা টাকা। তারপর হাসি মুখে বললেন, ওহ, খুব উপকার হলো। ব্যাগগুলো বড্ড ভারী ছিল। দাঁড়ান, টাকাটা এই নিন, আপনার টাকা, একটু দেখে নিন। অমিত মাথা ঝুঁকিয়ে হাত পেতে টাকাটা নিল। ঠিক সেই মুহূর্তে মহিলার দৃষ্টি গিয়ে পড়ল অমিতের মুখের উপর। এতক্ষণ কুয়াশা এবং আবছা আলোয় মুখটা স্পষ্ট করে দেখেননি, কিন্তু স্টেশনের বাইরের ঝকঝকে হ্যালোজেনের আলোয় অমিতের মুখাবয়ব যেন হঠাৎ করেই পরিষ্কার হয়ে উঠল। মহিলা একটু ইতস্তত করে বললেন, আচ্ছা, আপনাকে যেন কোথায় দেখেছি, মনে করতে পারছি না, কিন্তু আপনার মুখটা না খুব পরিচিত লাগছে। অমিত মৃদু হাসার চেষ্টা করে জবাব দিল, ম্যাডাম, এ তো মালঞ্চ স্টেশন। আমার মতো কত কুলি এখানে কাজ করে, হয়তো কখনো দেখেছেন। মহিলা এই জবাবে সন্তুষ্ট হলেন না, কপালটা খানিক কুঁচকে যেন স্মৃতি রোমন্থন করছেন। না না, এই চোখ, এই হাসি, আমি নিশ্চিত আপনাকে আমি কোথাও একটা দেখেছি। আপনি কি অন্য জায়গায় কাজ করতেন এর আগে? অমিত কিছু একটা জবাব দিতে যাবে, ঠিক তার আগেই পিছন থেকে একটি বছর 24-25-এর ছেলের গলা ভেসে এলো, মা, এই কি করছো? কখন থেকে তোমাকে খুঁজছি। ছেলেটি দ্রুত পায়ে ভদ্রমহিলার কাছে এসেই অমিতের দিকে চোখ পড়তেই হঠাৎ করে যেন তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। খানিকটা হকচকিয়ে গিয়ে ছেলেটি জিজ্ঞাসা করল, স্যার, অমিত স্যার, আপনি মানে এত রাতে এখানে? মহিলা এবার খানিক অবাক হলেন, ছেলের দিকে তাকালেন আর বললেন, স্যার, হেই, কার কথা বলছিস? ইনি তো স্টেশনে কুলির কাজ করেন, আমার ব্যাগ বয়ে আনলেন, স্টেশনেই থাকেন বললেন। ছেলেটির নাম অয়ন। তার দৃষ্টি তখন কেবল অমিতের লাল কুলির শার্ট এবং কাঁধের জীর্ণ গামছাটির উপর নিবদ্ধ। ছেলেটি বেশ অবাক হয়ে তার মাকে বলল, না মা, তুমি ভুল করছো। ইনি হলেন আমাদের কলেজের গেস্ট লেকচারার। উনি আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস নেন। উনি অমিত স্যার। আমার নাম অয়ন স্যার। আপনি আপনি এখানে এসব কি কাজ করছেন? কেন? মহিলা এবার স্তম্ভিত। তিনি বিস্মিত হয়ে গেছেন দেখে অমিত সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য এবার জবাব দিল, ম্যাডাম, আপনার ছেলে অয়ন ঠিকই বলছে।
আমি অমিত রায়। আসলে সকালবেলা আমি পার্ট টাইম লেকচারিং করি, আর এই রাতে আমি স্টেশনে কুলির কাজ করি। অমিতের এই স্বীকারোক্তি শোনার পর ভদ্রমহিলার কাছে যেন গোটা স্টেশনের কোলাহল মুহূর্তে থেমে গেল। অমিত জানে এবার তাকে বলতে হবে অনেক কথা। কেন একজন কলেজ শিক্ষক রাতে কুলির কাজ করেন, কেন এই কঠিন জীবন বেছে নেওয়া। অমিত একটা খালি বেঞ্চ দেখিয়ে অয়ন এবং অয়নের মাকে সেখানে বসার জন্য অনুরোধ জানালো। তারপর তার কাঁধে রাখা গামছাটা দিয়ে সেই বেঞ্চটা ভালো করে পরিষ্কার করে দিল। এইখানটায় বসুন ম্যাডাম। আমি জানি আপনার কাছে ব্যাপারটা বড়ই অবিশ্বাস্য, কিন্তু আমার এই জীবনের দীর্ঘ লড়াইয়ের পিছনে অবশ্যই একটা অন্য গল্প আছে। আসলে সেই লড়াই আমার নয়, আমার মতো বহু গরিব শিশুর। আমার জন্ম একটা ছোট্ট গ্রামে, যার নাম হয়তো আপনারা শোনেননি, মঙ্গল গ্রাম। আমাদের পরিবারে দুবেলা খাবার জোটানোই কঠিন ছিল। বাবা অন্যের জমিতে দিনমজুরি করতেন, আর মা ঘরে বসে সেলাই ফোঁড়াই। কিন্তু তাতে আর আয় কত বলুন তো? ছোটবেলা থেকেই জানতাম দারিদ্র্য কি জিনিস। কিন্তু আমার ছিল একটাই নেশা, জানেন, ওই পড়াশোনা। আমি যখন হাই স্কুলে পড়ি তখন দেখতাম অনেক সহপাঠী টাকার অভাবে বই কিনতে না পেরে স্কুল ড্রপ আউট করত। কিন্তু আমি তখনও পর্যন্ত কোনো মতে চালিয়ে যাচ্ছিলাম। স্বপ্ন দেখতাম বড় হয়ে একদিন শিক্ষক হব, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল, জানেন। তখন ওই 2002 সাল। আমি তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছি। বাবার শরীর বড্ড খারাপ হলো। চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার। সঞ্চয় তো ছিলই না, উল্টে প্রচুর ধার দেনা হয়ে গেল। টুকটাক 2-1 টুকরো যা জমি জমা ছিল সেগুলোও বিক্রি করতে হলো। সেই সময় পরিবারের মুখে খাবার তুলে দেওয়া আর বাবার চিকিৎসা চালানো হিমশিম হয়ে পড়ল। বাধ্য হয়ে পড়াশোনাটা ছাড়লাম। আমার এখনো মনে আছে, শেষ দিন যখন স্কুল থেকে বেরিয়ে আসছিলাম, মনে হচ্ছিল আমার পায়ে শিকল পরানো। যে আলোটা এতদিন দেখছিলাম সেটা যেন নিভে গেল। কিন্তু ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, টাকার অভাবে আমার পড়াশোনা মাঝপথে থামছে থামুক, কিন্তু আমার মতো আর যেন কোনো শিশুর টাকার অভাবে জীবনটা এভাবে থেমে না যায়। পড়াশোনা ছাড়ার পর ওই গ্রামে গঞ্জে ছোটখাটো কাজকর্ম করতাম। বাবার বদলে দিনমজুরি, ধান কাটা, সবজি বিক্রি, যা পেতাম তাই করতাম। তারপর ওই 2004-05 সাল, তখন আমি এদিকটায়, মানে এই শিবপুরের দিকটায় চলে এলাম কাজের সন্ধানে। একটা দোকানে কাজ শুরু করলাম। দিনের শেষে আমার হাতে কিছু টাকা আসতো। গ্রামের গরিব শিশুদের কথা তখন মাথায় এলো। আমার পকেটে সেদিন ছিল মাত্র 15 টাকা। ওই টাকায় হয়তো 1 প্লেট রুটি তরকারি হতো। কিন্তু সিদ্ধান্ত নিলাম, আমি নিজে না খেয়ে ওই 15টা টাকা দিয়ে একটা পুরনো ব্ল্যাকবোর্ড আর কিছু চক কিনব। সেই রাত্রেই, জানেন, শিবপুরের বস্তি এলাকায় একটা পরিত্যক্ত কমিউনিটি হলের কোণে আমি আমার প্রথম ক্লাস শুরু করলাম। মাত্র 5 জন বাচ্চা এসেছিল। তাদের হাতে না ছিল বই, না ছিল খাতা। আমার নিজেরও ওই পুরনো কিছু বই, আর তাছাড়া কিছুই ছিল না। কিন্তু আমি তাদের পড়ানোটা শুরু করলাম, জানেন। সেই 5 জন থেকে পরের সপ্তাহে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 15। কিন্তু তখন সমস্যা দেখা দিল অর্থের। আমি যা রোজগার করতাম তাতে কোনো মতে আমার নিজের থাকা খাওয়াই চলতো।
ওই বাচ্চাগুলোর জন্য বই খাতা কেনা, তাদের মাঝে মাঝে এক আধ বেলা খাবার দেওয়া, এই সব করতে হিমশিম খেয়ে যেতাম। আর সঞ্চয় বলেও তো কিছুই ছিল না। তখন ভাবলাম আরও একটা কিছু কাজ করতে হবে, যেটা দিনের বেলা না করে রাত্রে বেলাও করা যায়। তারপর ওই তখন 2006 কি 7 এলাম এই মালঞ্চ স্টেশনে। প্রথম দিকে খুব লজ্জা লাগতো, সবাই কুলি বলে ডাকতো। ভাবতাম চেয়েছিলাম শিক্ষক হতে, আর হয়ে গেলাম কুলি। কিন্তু ওই যখনই মনে পড়তো যে এই উপার্জনের পুরোটা ওই গরিব শিশুদের পড়াশোনার কাজে লাগবে, তখন না সব লজ্জা দূর হয়ে যেত জানেন। আমি এই স্টেশনে কুলি হিসেবে কাজ শুরু করলাম। দিনে 8 ঘন্টা দোকানে কাজ করতাম, আর রাতে কুলির কাজ। তারপর সেখান থেকে মাসে যা আসে সেই টাকা দিয়ে কোচিং সেন্টার। চলতে থাকলো দিন। কুলির কাজের উপার্জনে শুধু বাচ্চাদের পড়াইনি, নিজের অসমাপ্ত স্বপ্নটাও পূরণ করেছি জানেন। ডিস্টেন্স এডুকেশন। ডিস্টেন্সে আমি ম্যাথামেটিক্সে অনার্স করলাম, তারপর মাস্টার্স। রাতে যখন প্ল্যাটফর্মে কাজ থাকতো না, তখন বইপত্র খুলে পড়াশুনো করতাম। কুলির উপার্জনে টিউশনে ফিস দিতাম। তারপর স্নাতকোত্তর ডিগ্রি হাতে পাওয়ার পর বেশ কয়েকটা সরকারি বেসরকারি কলেজে সিভি জমা দিলাম, যদি কোথাও একটা পার্ট টাইম লেকচারার হিসেবে কাজ পাই। ব্যাস, স্বপ্ন পূরণ হলো। দিনের বেলায় আমি এখন অমিত রায় স্যার, কিন্তু সেই চাকরির যা বেতন, মাত্র 7-8 হাজার টাকা। গেস্ট লেকচারার হলে আর এর থেকে বেশি কত টাকা দেবে বলুন তো কলেজ? সে টাকায় কি আর আমার সংসার আর কোচিং সবকিছুর খরচ মেটে? তখন আমার কোচিং সেন্টারে প্রায় 100 গরিব বাচ্চারা পড়ে। তাদের বইপত্র, ইউনিফর্ম, অন্যান্য টিচারদের বেতন সবকিছুই তো দিতে হয় বলুন। তাই কুলির পেশাটা তখনও ছাড়লাম না। তাই লেকচারারের বেতন দিয়ে আমার সংসার চলে, আর রাতের এই কুলির রোজগারে আমার গরিবের স্কুলটাও চলে। অয়ন এসব কথা শুনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বলল, স্যার, আমি তো আপনাকে চিনি। আপনি যখন কোনো ক্লাস নেন তখন মনে হয় যেন দরদ দিয়ে আমাদের পড়া বোঝাচ্ছেন। ম্যাথামেটিক্সের অনেক চ্যাপ্টার আমাদের এত কঠিন লাগতো, কিন্তু আপনার বোঝানোর ধরনে যেন সব সহজ হয়ে যায়। আপনার মতো শিক্ষক সত্যিই খুব কম দেখেছি। আপনি কেবল আমাদের সিলেবাসটুকুই পড়ান না, আপনি জীবন বোধ শেখান। তোমাদের এই কথাগুলোই তো আমার শক্তি অয়ন। তোমরা যখন ভালো রেজাল্ট করো, যখন মন দিয়ে পড়াশোনা করো, তখন মনে হয় আমার সংগ্রাম বোধহয় সার্থক হয়েছে। অয়নের মা তখন আরও কৌতূহলী, বিস্ময় যেন কাটিয়ে উঠতে পারছেন না। আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি যে এই গরিব বাচ্চাদের জন্য স্কুল চালাচ্ছেন, পাশাপাশি নিজের পড়াশোনা, এসব করে কখনো ক্লান্ত লাগে না আপনার? হ্যাঁ স্যার, সেই গল্পটা বলুন। আপনার এই সংকল্পের পেছনের ইতিহাসটা জানতে খুব ইচ্ছে করছে। সে সময় ছিল আরও কঠিন। আমি যখন শিবপুরে এসে সামান্য দিনমজুরি করতাম, মনে হতো আমি যেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছি। কিন্তু আমার চোখের সামনে ঘুরে বেড়াতো আমার গ্রামের সেই সব শিশুরা, যারা পড়াশোনা খেলাধুলো ছেড়ে কাঠ কুড়োতো, চায়ের দোকানে কাজ করত, যাদের জীবনের কোনো স্বপ্ন ছিল না, অথবা স্বপ্ন দেখার আগেই সেটা ভেঙে গেছে। তারা হয়তো ভাবতো জীবন মানেই শুধু কঠিন সংগ্রাম। আমি না একদিন একটা পুরনো টিনের শেডের পাশে বসেছিলাম। আমার আজও মনে আছে, আমার হাতে তখন একটা টাকাও নেই, কিন্তু মনে হলো যদি আমি এখনই শুরু না করি তবে আমার স্বপ্নটা তো সারা জীবনের জন্য হারিয়ে যাবে। সেদিনই ভেবেছিলাম আমার কাছে কোনো দামি বই নেই, কিন্তু যা আছে তা হলো আমার জ্ঞান, আর যা পেতে পারি তা হলো উচ্চশিক্ষা।
আর যা দিতে পারি সেটাও শিক্ষা। প্রথম দিকে অবশ্য এই বাচ্চারা মন দিয়ে পড়তো না। মনোযোগ ফেরানোর জন্য সামান্য টিফিন, কেক, বিস্কুট সব কিছুই ওদের সঙ্গে ভাগ করে নিতাম। একদিন একটা বাচ্চা জিজ্ঞেস করেছিল, স্যার আপনি আমাদের কাছে টাকা নেবেন না? আমি বলেছিলাম, তোদের কাছ থেকে আমি কেবল তোদের মনোযোগটুকুই চাই, এটাই আমার গুরুদক্ষিণা। আস্তে আস্তে কোচিং সেন্টারে পড়ুয়ার সংখ্যা যখন ৮০, ১০০, ১২০, তখন একা হাতে সব কিছু সামলানো অসম্ভব হয়ে পড়ল। বুঝলাম এই সংকল্পটাকে আরও বড় করতে হবে। আমার কোচিং সেন্টারের জন্য একটা ছোট ঘর ভাড়া করলাম, যেটাও আমার সাধ্যের বাইরে ছিল। কিন্তু তবু হাল ছাড়িনি। পুরনো বন্ধুরা যারা ওই অল্প টাকায় টিউশন খুঁজছিল তাদের সাহায্য চাইলাম। তারাও আমার এই মহৎ উদ্দেশ্য জেনে কম পারিশ্রমিকেও পড়াতে রাজি হলো। জানেন ম্যাডাম, জানো অয়ন, এখনও কিন্তু সেই কোচিং স্কুলে গরিব বাচ্চাদের কাছ থেকে একটা টাকাও মাইনে নেওয়া হয় না। আমি বিশ্বাস করি শিক্ষা হলো অধিকার, কোনো পণ্য নয়। এই শিশুদের শিক্ষার জন্য আমি যে অতিরিক্ত অর্থের প্রয়োজন, তার প্রয়োজন মেটাতেই তো আমি কুলির পেশাটা বেছে নিলাম। অয়ন বিমুগ্ধ, স্যারের দিকে তাকিয়ে বলল, আপনি যখন দিনের বেলা কলেজে যান তখন কি কেউ এই রাতের কাজের কথা জানতে পারে? আপনার সহকর্মীরা বা অন্য লেকচারাররা, তাদের এই বিষয় নিয়ে কোনো দৃষ্টিভঙ্গি নেই? সবাই সব জানে অয়ন। প্রথম দিকে অনেকে অবাকই হয়েছিল, অনেকে করুণাও দেখাতো, কেউ কেউ টিপ্পনিও কাটত। কিছু কলিগরা বলতেন, স্যার হয়েও কুলির কাজ অসম্মানজনক, সম্মান নষ্ট হচ্ছে। আসলে একজন গেস্ট লেকচারার কেন সামান্য কুলির কাজ করছে তার আগে পিছের ইতিহাসটা তো তারা জানে না। স্যার, এখন বুঝতে পারছি কেন আপনি ক্লাসে সব সময় বলতেন জীবনের সফল হওয়ার চেয়ে বড় হলো একজন সার্থক মানুষ হওয়া। আপনি নিজেই তার প্রমাণ স্যার। ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। ততক্ষণে মানসী দিদি পাশে এসে দাঁড়িয়েছেন। শোনো ভাই অমিত, লোকে তোমাকে নিয়ে অনেক কথা বলবে। এই মালঞ্চ স্টেশনের কুলিরাও প্রথমে তোমাকে নিয়ে খুবই হাসি ঠাট্টা করত। বলতো লোকটা এত পড়াশোনা করে এখানে মাল বইতে এসেছে। আমি কিন্তু তাদের দেখেছি, যাদের মুখে হাসি ছিল তারাই যখন নিজের সন্তানের জন্য তোমার কাছে সাহায্য চাইতে আসে তখন তাদের মুখটা কেমন চুপসে যায়। মানসী দিদি হয়তো বেশ কিছুক্ষণ আগেই এসে দাঁড়িয়েছেন, ওদের কথাবার্তা শুনছিলেন। তারপর ভদ্র মহিলার দিকে তাকিয়ে আবারও বললেন, দিদি, আপনি হয়তো অমিতকে আজ প্রথম দেখলেন, কিন্তু ওই ছেলেটা নিজের জন্য এক টুকরো ভালো কম্বলও কেনে না। ওর রোজগার করা সব কটা টাকা ওই বাচ্চাদের বই আর খাতার গন্ধেই খরচ হয়ে যায়। আমাদের এখানে ও শুধু কুলি নয়, ও এই প্ল্যাটফর্মের আলোক স্তম্ভ, বুঝলেন? অমিত রায়, এক নাম, দুটো পেশা, একটি স্বপ্ন। সমাজের চোখে তিনি হয়তো একজন কুলি যার জীবনের মূল্য সামান্য, কিন্তু বাস্তবের অমিত রায় হলেন একজন আলোকবর্তিতা, যিনি নিজের আরাম, সম্মান এবং জীবনের ঝুঁকি নিয়ে পরিশ্রম করেন শুধু একটাই সংকল্পের জন্য কাজ করতে। টাকার অভাবে যেন আর কোনো শিশুর স্বপ্ন অন্ধকারে হারিয়ে না যায়। তার কুলির লাল শার্ট শিক্ষকের সাদা পোশাকের মতোই পবিত্র, কারণ এই পোশাক হলো ত্যাগের প্রতীক। আর মালঞ্চ স্টেশনের প্ল্যাটফর্ম, যেখানে ঘাম ঝরিয়ে তিনি রোজগার করেন, সেটাই হলো তার মহৎ স্বপ্নের ভিত্তিভূমি। অমিত রায় প্রমাণ করেছেন তিনি কি কাজ করেন তা দিয়ে তার মূল্য নির্ধারিত হয় না। তিনি কেন সেই কাজ করেন সেটাই তার প্রকৃত পরিচয়। তার জীবনের দুটি উপার্জনের ফল হলো হাজারো গরিব শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ। আজকের সত্যি ঘটনা অবলম্বনে শ্রমজীবী গল্পটা এ পর্যন্তই। নাগেশু পাত্র
ওড়িশার গঞ্জাম জেলার বেরহামপুর স্টেশনে দিনের আলোয় যিনি ছিলেন কলেজের গেস্ট লেকচারার, কিন্তু রাতের অন্ধকারে তাকে দেখা যেত কুলির লাল শার্টে। মাসিক মাত্র ৮,০০০ টাকা বেতনের পার্ট টাইম লেকচারারের চাকরি, যাতে তার সংসারের চাহিদা হয়তো মিটত। কিন্তু কুলির কাজ করে উপার্জিত আরও ১০-১২ হাজার টাকার প্রতিটা পয়সা তিনি খরচ করতেন শত শত গরিব বাচ্চাকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার জন্য। দারিদ্র্যের কারণে নিজের পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছিল, তাই নাগেশু পাত্র পণ করেছিলেন তার এই রাতের সংগ্রাম চলবেই, যাতে আর কোনো শিশুর স্বপ্ন টাকার অভাবে থেমে না যায়। নাগেশু পাত্রের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে শ্রমজীবী এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে জানিয়ে যান আপনার মূল্যবান মতামত শুধুমাত্র কমেন্ট বক্সে। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে। আমরা এই চ্যানেলে প্রতি বুধবার ঠিক রাত্রি 8:30টায় একটা করে সত্যি ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প এবং প্রতি শনিবার রাত্রি 9:30টায় একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ গল্প নিয়ে হাজির হই। এই গল্পগুলির উপরেও থাকছে কুইজ। শেষ বেলায় এই গল্প থেকে একটা প্রশ্ন। অমিত রায় চরিত্রটি যে বাস্তব চরিত্রের উপর পরিকল্পিত, সেই মানুষটির নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নিন আর কমেন্ট বক্সে টাইপ করুন সঠিক উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকে সঙ্গে রাখতে ভুলবেন না।